স্বাধীন বাংলার স্বাধীন নেব। গত 25 বছর ধরে এই রাস পূর্ণিমার অনুষ্ঠান হয়ে চলেছে একভাবে কোনো চেঞ্জ নেই। এই যে রাস উপলক্ষে এত নাচ গান হয় না এত বছর ধরে বাড়িতে, হ্যাঁ, রাধা কৃষ্ণের মিলন তিথি তো অজুহাত বেঁচে থাকার অজুহাত। বাড়ি ফেরা মানে তো একটা ইট বাড়ি সুরকি স্ট্রাকচারে ফেরা না। নমস্কার, আমি দেবযানী, দৈনিক ডিজিটাল.com-এ আজ আমার সঙ্গে আড্ডা রয়েছে বিক্রম আর দেবলীনা। শুনবো তাদের নতুন ছবির গল্প। প্রথমেই আমাদের স্টেটসম্যান পরিবারের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত। রাস, তথাগতর এই রাস ছবির মধ্যে দিয়ে, রাস মানে কিন্তু ছোটবেলায় আমাদের সেই দোল, রাস মানে হ্যাঁ রাস পূর্ণিমা, ঝুলন সাজানো, একটা নস্টালজিয়া এমনি রাস শব্দটার মধ্যে দিয়ে চলে যাওয়া। হ্যাঁ, আমার তো মনে হয় যে গোটা ছবিটাই মানে আমরা যেরকম ভাবে রাস শুট করেছি তাতে নস্টালজিয়া প্রত্যেক ফ্রেমে রয়েছে। মানে আমাকে, দেবলীনাকে, আমাদের সবাইকে আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেছে। এবং যারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন, আমার বিশ্বাস তারাও এটাই অনুভব করবেন যে কোথাও একটা যেন তারা তাদের ফেলে আসার সময়টাকে, তাদের ছোটবেলাটাকে আবার নতুন করে ফিরে পায়। তোমার কাছে তো একটা পুরো পরিবার বা পাড়া বোধ হয় এখনো, মানে দেবলীনা মানে আমরা জানি সাউথ ক্যালকাটার একটা জায়গা না। আমি খুবই লাকি এই ব্যাপারে যে যদিও সাউথ ক্যালকাটাতে বড় হয়েছি এবং আমাদের এখানে তো সত্যি পাড়া কালচার খুব কম, কিন্তু আমি যেখানে বড় হয়েছি ছোট থেকে এখনো অবধি যতটা বয়স হয়েছে এখনো ওই পাড়া কালচারটা ততটাই আছে। এবং যেটা এই ছবিতে দেখানো হয়েছে, যেটা বিশাল একটা গ্রাম, সেখানে সবাই একসাথেই থাকে। ইনফ্যাক্ট আমি এই বাড়ির কেউ নই, এই পাড়ার মেয়ে, তো এই পাড়ার মেয়ে ট্যাগটা এই ছবিতেও আমার আমার সঙ্গে থেকে গেছে। না, এখানে আমি একটা দেবলীনার কাছে আমার একটা বড় প্রশ্ন, মানে দেবলীনা নেই করে ঝুলিতে অনেকগুলো ছবি হলো, কিন্তু রাসের তথাগতর মানে এই রাস ছবিতে দেবলীনাকে কিন্তু সম্পূর্ণ একটা অন্য রূপে আমরা পাবো। সেটা পুরো ক্রেডিটটাই সেটা তথাগত মুখার্জির। এর আগে যেটা তুমি বললে, অনেক ছবিতেই কাজ করার সুযোগ ঘটেছে, কিন্তু কখনো বোধহয় কেউ হাতে করে তৈরি করে নেওয়া বলে না, সেরকম ভাবে কেউ তৈরি করে নেয়নি। এবং সেটা আমার খুব ইচ্ছে ছিল যে আমি খুব ডিরেক্টরস অ্যাক্টর হতে চাই, মানে সেটা হলে আমার খুব সুবিধা হয়। আমি যেভাবে নাচ শিখেছি, যেভাবে বড় হয়েছি, আমার কাছে কেউ শিখিয়ে দিলে খুব সুবিধা হয়। সেটা তথাদা করেছেন এবং আমার মনে হয় সেটা দর্শক হয়তো দেখতে পাবে। আমি একটা জিনিস অ্যাড করবো এখানে, আমিও দেবলীনাকে বহু বছর চিনি, আমি দেবলীনাকে অভিনয় করতে দেখছি অনেক বছর হলো, অনেকগুলো কাজ দেখার সুযোগ হয়েছে, কিন্তু রাসে দেবলীনা নিজেকে যেভাবে তৈরি করেছে এবং রাসে দেবলীনাকে যেরকম লাগবে থ্রু আউট দ্য ফিল্ম, আমার মনে হয় না এইভাবে দেবলীনাকে এর আগে আমি কোনোদিন স্ক্রিনে দেখেছি। উই উইল ফাইন্ড আ স্টার ইন দেবলীনা কুমার হুইচ হ্যাজ নট বিন এক্সপ্লোরড টিল। এর আগে ওর কোনো ছবিতে এইভাবে ওকে এক্সপ্লোর করা হয়নি। অবভিয়াসলি তার জন্য তথাকে আমরা অনেক ধন্যবাদ জানাই। না, দেবলীনাকে আমরা মানে এর আগে কোনো দেবলীনা যেহেতু ভালো নাচে, অলওয়েজ দেবলীনা অভিনেত্রীর আগে ডান্সার, তো সেইটা দেবলীনাকে ইউজ করা হয়েছে। বাট দেবলীনাকে নিয়ে যে একটা একদম অ্যাক্টিং এর দিক থেকে ভেঙে চড়ে বার করা যায়, গোটা ছবি নিজের কাঁধে করে বয়ে নিয়ে যেতে পারে, আমি এটাই বলতে চাই। এটা রাসে প্রথমবার হয়েছে এবং আমার মনে হয় যে এরপরে এটা আরো বহুবার হবে। না, এটা একা তো অবশ্যই কাঁধে বয়ে নিয়ে যায়নি, কারণ 32 জন অভিনেত্রী ছিলেন। একদম, কিন্তু আমি ভালো কথা বলছি, কমপ্লিমেন্ট নেবেন না, লজ্জা লাগবে। আমি বলছি দেবলীনা কুমার যে একটা গোটা ছবি একা নিজের কাঁধে বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, সেটা রাসের মাধ্যমে প্রথমবার আমার মনে হয় যে মানুষ রিয়েলাইজ করবে। এবং আগামী দিনে এমন অনেক সিনেমা হবে যেটা সত্যিও একা নিজের কাঁধে বয়ে নিয়ে যাবে। আমাদের এখানে এমন অনেক অভিনেতারা আছেন যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হই, তারা নিজেদের কাঁধে তাদের ছবি টেনে নিয়ে যান। সেরকম কিছু করতে আমার মনে হয় যে আমরা দেবলীনাকে দেখতে পাবো। সেটা তো আরেকটা উদাহরণ আমার সামনে বসে হয়েছে বিক্রম। না, এক মাসে 3টে করে রিলিজ। বিক্রম কিন্তু নিজেকে যেভাবে হেঁটে আজকের এই বিক্রমে পরিণত হয়েছে, ওর জার্নিটা কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে গেছে। করার আগেও যখন ছবিটা করার কোনো কথাও ছিল না, আমি আর গৌরব বাড়িতে এটা ডিসকাসও করতাম। স্পেশালি গৌরব আরো বেশি বলতো যে ও যেভাবে নিজের একটা ঘরানা, নিজের একটা জনার ক্রিয়েট করার চেষ্টা করছে, দ্যাট ইজ ভেরি ভেরি কমেন্ডেবল। আর ছবিটায় কাজ করে আমি দেখতে পেলাম অভিনেতা হিসেবে মানুষ একটা জায়গা অবধি নিজেকে রেস্ট্রিক্ট করে রাখে। বিক্রমদা সেটা থেকে বেরিয়ে পোস্ট প্রোডাকশন, প্রমোশন বা হেনা তেনা আনুষঙ্গিক বিষয় এতটাই নিজেকে যুক্ত করে রাখে, না হলে বোধহয় এই জার্নিটা তৈরি হতো না। এখানে আরেকটা ব্যাপার আছে আমার বিক্রমের থেকে জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এক একজন ডিরেক্টরের না
এক একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের সঙ্গে একটা গাঠবন্ধন হয়ে যায়, তথার সঙ্গে বোধহয় তোমার এবার সেটাই হয়েছে। আমার তো হ্যাঁ, আমার খুব স্ট্রংলি মনে হয় যে তথার সঙ্গে আমার একটা ওয়ার্কিং ইকুয়েশন আছে যেটা আমি খুব এনজয় করি। আমার বিশ্বাস তথাও এনজয় করে। এটা আমাদের তৃতীয় ছবি একসঙ্গে। এই আমার জন্মদিনে তথা যে উইশটা করেছে তার নিচে আমি গিয়ে লিখেছি এখানে সবে 3, আমার মাথায় তো 300 খানা গল্প আছে যেটা আমাদের একসঙ্গে বলতে হবে। তো আমি অনেক কাজ ওর সঙ্গে করতে চাই। আমার বিশ্বাস জমায় নানানভাবে নানান সময় এক্সপ্লোর করে। আমার সঙ্গে ওর প্রত্যেকটা ছবিতে আমার চরিত্রায়ন সম্পূর্ণ আলাদা, এবং আমি যে কজন ডিরেক্টরের সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে তাদের মধ্যে তথার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা। আমিও চাই যে তথার সাথে আমারও গাঠবন্ধনটা হয়েই যায়। না, অফকোর্স। তো সেখানে রাস বোধহয় কোথাও পুরোনো দিনের নস্টালজিয়াই শুধু নয়, বাংলা ছবিটা যে পুরোনো একটা ঘরানা সেটাও বোধহয় কোথাও যেন একেবারে। উকি দিচ্ছে। তনুবাবু যে সিনেমা দেখে আমরা বড় হয়েছি, এত উপভোগ করেছি, যে সিনেমা গোটা পরিবারের সবার ভালো লাগতো, 8 থেকে 80 সবার ভালো লাগার মতন সিনেমা। অফ লেট আমরা অনেক রকম সিনেমা বানাই, কিন্তু এই জনারটা একটা ফিল গুড ফ্যাক্টর থাকবে, পরিবার আছে, নস্টালজিয়া থাকবে, এই সবটা নিয়ে একটা ধরো গ্রাম বাংলা বা শহরতলির গল্প আজকের দিনে বাংলা ইন্ডাস্ট্রিতে কম হয়। এই সবটা রাসের মাধ্যমে আমরা দেখতে পাবো। আমি খুবই এক্সাইটেড বড় পর্দায় সেটা দেখতে পাবো বলে। যেটা বলছিলে আর কি, যে রাসের মধ্যে যে যে সিনেমা আমরা দেখে বড় হয়েছে এবং আমি জানি যে আমার বাবা মাও খুব উপভোগ করতেন বা আমার দিদা দাদুও উপভোগ করতেন, সেই সিনেমা তো আমরা রিসেন্ট হিস্ট্রিতে কম বানাই। তার সংখ্যা অনেক কমে গেছে, তার মধ্যে সারল্যর অভাব আমি অনুভব করি অন্তত। একদম। এই সিনেমাটা খুব সরল একটা সিনেমা। আমাদের হোমওয়ার্কে ছিলই, যেটা বিক্রমদা বললো, তরুণ মজুমদারের ছবি তথাদা কিছু হোমওয়ার্ক দিয়েছিল কিছু ছবি দেখার। তার তথা ভীষণ হ্যাঁ, আমি ভীষণ তরুণ মজুমদার, আমার খুব ভালো লাগে ওই ধরনের ছবি। তো এটা আমাদের হোমওয়ার্ক ছিল এবং আমরা তুমি দেখেছিলে তো, হোমওয়ার্কটা করেছিলে তো? এত আন্ডার এস্টিমেট করিস না রে আমাকে। তুমি জানো তো, তাই। তো এই আর আমি খুব হোমওয়ার্ক করা স্টুডেন্ট গো। আমি খারাপ স্টুডেন্ট, আমি অনেক বেশি পড়াশোনা করতে হয় তাই জন্য। না ও ওয়ার্কশপ করতে চলে যায় কিন্তু। ওয়ার্কশপ তো করে, মানে হোমওয়ার্কে ছিল, এটা পুজোর সময় ছিল। আবার জিজ্ঞাসা করতো, এমা এখনো দেখোনি? না ততটা দেখছি, দাঁড়াও সময় দাও। তো এই সেই আর কি। সবটা মিলিয়ে আমার মনে হয় যে রাসের মাধ্যমে আমরা এমন একটা পৃথিবী আবার নতুন করে সৃষ্টি করতে পেরেছি, যে পৃথিবীটা আমাদেরকে বা আমাকে আমার জীবনের সব থেকে আনন্দের মুহূর্তগুলো দিয়েছে, যেটা আজকের দিনে একটু হলেও মিস। এবং আমি আমার প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ইন্টারভিউ এটাই বললাম যে আমার ছোটবেলায় যেগুলো আমি সব থেকে বেশি উপভোগ করেছি সেগুলো আমি রাসের মাধ্যমে আবার নতুন করে ফিরে পেয়েছি। আর যারা যারা সিনেমা হলে আসবে তারাও বোধহয় সেগুলো আবার নতুন করে তাদের জীবনে ফিরে পাবে। তাই একটা কথা, রাসকে উপভোগ করতে হলে কিন্তু বড় পর্দায় এসে রাসটা উপভোগ করতে হবে। হ্যাঁ, কারণ সিনেমা তো বড় পর্দার জন্য। জন্যই তৈরি, একদমই। সিনেমা দেখার জন্য, সিনেমার পুরো ফিলটা নেওয়ার জন্য যে কোনো সিনেমা সেটা বড় পর্দায় গিয়েই দেখা উচিত। একদম সহমত। সামনে মানে জুন মাসে 6th of June, ভুলে গেছে হুট করে ডেটটা। 6th of June আমাদের সিনেমা রাস। বলার জন্য নয়, এখন একটা ব্যাপার হয়েছে কিন্তু কি? মাঝখানে হল ঠিকঠাক না পাওয়া গেলে হ্যাঁ। ডেট চেঞ্জ হয়ে না, যাচ্ছে। না। রিসেন্ট আমরা- এটাও হচ্ছে আমাদের। আমরা জানি অমুক ডেটে অমুক ছবি রিলিজ হবে, কিন্তু তারপরে আবার আমরা অনেকে বলছি বলবে যে ক্লাস আমাদের করবো জীবনে না। যাই হোক, আমরা হল কম পাই বেশি পাই, শো কম পাই বেশি পাই, আমাদের সিনেমা রাস 6th of June আপনাদের কাছের এবং দূরের সিনেমা হলে মুক্তি পাবে। সপরিবারে আসুন, সবাইকে নিয়ে আসুন, দেখুন, সেলিব্রেট করুন। আর মাথা সেখানে এসে অবশ্যই দেখতে হবে রাসলীলা।